আপনি কবিতার পাশাপাশি গল্প লিখেন। আপনার গল্পের ভিতরে সাধারণত কোনো মারপ্যাচ নাই, খুব সহজ উপলব্ধি, মানুষের জীবনবোধ, মানুষের ছোটোখাটো সমস্যাকে আপনি আইডেন্টিফাই করেন। আবার আপনার গল্পের ভিতরে এক ধরনের মেসেজ লক্ষ্য করি, দিক নির্দেশনা থাকে, পাঠক মনে একটা দিশা মিলে, সে চিন্তা করে আহা এটা তো আমার দেখা ঘটনা, এবং এই কাজ করলে তো এরা এর থেকে মুক্তি পেত, বেরিয়ে আসতে পারত। এই যে দিক নির্দেশনামূলক আপনার গল্প, আপনার ছোটো ছোটো গল্পগুলো আমার ভালো লাগে। এই গল্প লেখার এই চিন্তার দিকটা আপনি কিভাবে চিন্তা করেন? এই ছোটো ছোটো গল্প মানুষের জীবন থেকে নেয়ার এই চিন্তার কোনো বিশ্লেষণ কি আপনার আছে? আপনি কি বলবেন? এটা আসলে আমার প্রতিদিনের চিন্তারই অংশ। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে এসেছেন। আমার একটা অভ্যাস আছে যে আমি প্রতিদিন সম্ভব হলে, প্রতি সপ্তাহে তো 2-4 দিন থাকতেই হবে আমার, সেটা হচ্ছে যে আমি নির্জনতা অবলম্বন করি। নিঃসঙ্গতা কিন্তু নয়, আমার নির্জনতা কিন্তু নিঃসঙ্গতা না, বরং পরম সঙ্গের সাথে সঙ্গপ্রাপ্ত হওয়া আমার নির্জনতা। সো এই নির্জনতার অংশ হিসাবে আমি সাধারণত হাঁটি, এবং আমার এলাকায় যারা শুনবেন তারা ভাববেন যে এখন আমি বুঝতে পারতেছি কেন মোশতাক ভাই হাঁটে এতদিন হয়তো বুঝতে পারে নাই। তারা সবাই দেখেন, অনেকে আমাকে রাস্তায়, কাউন্সিলর সাহেব রাস্তায় গাড়িতে একটু ভিতরে চলে আসেন, তো আমি 2 হাত জোড় করে মাপ চাই, বলি থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি গ্রেটফুল, আমাকে একটু পা লম্বা করতে দেন আর কি। সো এই হাঁটার মধ্যে ওই সময়টাতেই আমি প্রকৃতির সাথে মিশে যেতে চাই, সৃষ্টির ব্যাপারে আমার চিন্তা। ওই সময় আমার বউ বাচ্চা পরিবার ওদের জায়গা নেই, ওই সময় হচ্ছে আমার এক এই সসীম থেকে অসীমের পানে দাবিত হওয়ার একটা অন্য জগতে যাওয়া। ওই সময়টা আমি হয়তো পার্কে বসে আছি অথবা রাস্তায় একা একা হাঁটতেছি। ওই সময় যে পুলক, যে স্বর্গীয় অনুভব, যে একটা অন্য মাত্রায় পৌঁছার যে আনন্দ, সেটা আমি পাই, সেটা অন্য কিছুতে আমি পাই না। কিন্তু এটা কি আপনার এক ধরনের, আমাদের পীর ফকিররা যেরকম করেন, তাসাউফপন্থীরা যারাটা করেন, বা আধ্যাত্ম সাধনা যারা করেন, আপনি কি এটাকে এই ধরনের একটা সাধনার জায়গা হিসাবে দেখেন, নাকি এটা ভাবনার জায়গা হিসাবে দেখেন? আপনার কাছে কোনটা? এটা আসলে মূলত সাধনার জায়গা, কিন্তু ভাবনাটা ওই সাধনার জায়গার ভিতরে চলে আসে, ভাবনা বিকামস পার্ট অফ ইট, বাট আসলে জায়গাটা আমার সাধনার জায়গা, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তখন এই যে প্রতিদিনকার খুঁড়িয়ে পাওয়া জিনিসগুলো, এগুলো আমার মনের ভিতরে খেলা করে। তো এক পর্যায়ে সব দিন তো সম্ভব হয় না, কত কিছু আল্লাহ পাক আমাকে রাখছে এঙ্গেজ বিভিন্নভাবে। তো রাতে আমার একটা বদভ্যাস আছে, আমার দেরিতে বিছানায় যাই, যেহেতু ম্যাচিউর স্টুডেন্ট হিসাবে বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরে লেখাপড়া, তারপরে আর্লি লাইফ থেকে সেই বদভ্যাসের শিকার, এবং সেটা এখন অব্যাহত আছে। সো সেটা আমার পার্ট অফ আমার লাইফস্টাইল হয়ে গেছে। তো আমি রাতে বসে বসে ওইগুলো, ওই যে হয়তো সুরের জায়গা থেকে বললে গুনগুনানা যেটা হতো আর কি, ওইটা আর গুনগুনানা হয়, এটা কলম থেকে হালকা কিছু একটা বেরিয়ে আসে। ওই হালকা কিছু একটা বেরিয়ে আসা হয়তো অনেক সময় আপনি সেটাকে সাদরে গ্রহণ করেন, আপনার পত্রিকা নিয়ে নেন, কখনো বা গল্প, কবিতা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এবং ওই যে অ্যাপ্রিসিয়েশন করার পরে যে কমেন্টগুলো আসে, ওগুলো কিন্তু আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করে, এবং ওইটা আসলে সবাইকেই করে, কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার্ড করে। আমি আবার যদি প্রথম কথায় যাই, যে আপনি রেস্টুরেন্টের কথা বলছিলেন, আপনি একেবারে সহজভাবে, সহজ স্বীকারোক্তি যেটাকে বলে, সবাই বলতে চায় না, অন্তত সফল হওয়ার পরে পেছনের গল্পগুলো সবাই বদলে দেয় বা অ্যাভয়েড করে, কিন্তু সেখানে আপনি খুব দ্রুত মালিকও হয়ে গেলেন। এটা তো আমি জানি, রেস্টুরেন্টে আপনি মালিক ছিলেন দীর্ঘদিন। আপনার যারা সহকর্মী ছিল, আপনি যখন মালিক ছিলেন না, আপনি কর্তৃপক্ষ বা অন্য মালিকদের সাথে তাদের স্টাফদের ব্যাপারে যে ধরনের অভিযোগ শুনতেন, দুর্ব্যবহার বা যথাযথ মর্যাদা না পাওয়া, বিশেষত শিক্ষিতরা যখন এই দেশের রেস্টুরেন্টে কাজ করে তারা যথাযথ মর্যাদাটা পায় না, এটা আমাদের সমাজে যথেষ্ট অভিযোগ আছে। আপনি যখন মালিক হলেন, তখন আপনার স্টাফদের ক্ষেত্রে আপনার কীরকম আচরণ ছিল এবং আপনার কীরকম ভাবনা ছিল? ভাবনা কী ছিল সেটা তো আমি বলবো, কিন্তু আচরণ কী ছিল সেটা অনেকেই এখনও আমার মতো পৃথিবীতে তারা আছেন, এবং তারা শুনবেন হয়তো। আপনার উত্তর আমি যেটা চেয়েছিলাম পেয়েছি, কিন্তু আরেকটু গভীরে যেতে চাই। এই যে আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, প্রায় 10,000 বাংলাদেশি রেস্টুরেন্ট, এবং এশিয়ান যদি বলি তাহলে সব মিলিয়ে, আপনি আমার ডাইরেক্টরি ইউকে এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরিতে নিশ্চয়ই দেখেছেন, আমাদের এই ইন্ডাস্ট্রিতে 18,000 রেস্টুরেন্ট আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, তাই বা কিছু মিডল ইস্টার্ন আছে। এই ইন্ডাস্ট্রিতে
আমাদের যারা বিশেষত বাংলাদেশ থেকে বা এশিয়ার যে কোনো দেশ থেকে যারা ছাত্র পড়াশোনা করার জন্য আসেন, এদের প্রথম চাকরির জায়গা কিন্তু এটা। বড় বড় ব্যারিস্টার বাংলাদেশে মন্ত্রী হয়েছেন, এখানে হয়তো কিচেন পোটার ছিলেন, কিন্তু তাদের কৃতজ্ঞতা আছে। তারা বলেন যে ইন্ডাস্ট্রি না থাকলে আমরা সার্ভাইভ করতে পারতাম না, স্টুডেন্ট ফি দিতে পারতাম না, এটা ওটা। কিন্তু অনেকে এটাও বলেন যে আমরা মানে বড় কষ্ট পেয়েছি এই ব্যবহারটা, যে এই ব্যবহার না করলেও আমরা এর চেয়ে বেশি সার্ভিস দিতাম। আপনি যখন মালিক ছিলেন এবং আপনি যখন ছাত্র ছিলেন, আপনি কাজ করেছেন, তখন এই ধরনের কোনো অবস্থার মুখোমুখি হয়েছিলেন কিনা, বা আপনি আপনার স্টাফদের ক্ষেত্রে আপনি এই দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখতেন? যে আমার অভিজ্ঞতা, আমি একটু আমার সময়কালটা একটু বলে দিই। সো আমি তো 87-এ দেশে আসা। সো 87-এ আসা, 87 থেকে 12 বছর আমি রেস্টুরেন্ট কেটারিং ওয়ার্ল্ডে ছিলাম। সো নিজস্ব আমি 2 বছরের মাথায় আমি নিজের ব্যবসা হয়ে যায়। সো আমি পার্টনার রেস্টুরেন্টে, এবং আমার পার্টনার আমার ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আমার দুলাভাই এবং আমার তালতু ভাই, তো তারা বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র, এবং সেই হিসাবে আমার বয়স তখন 20 বা 21, এবং আমি রেস্টুরেন্ট রান করি। তো যারা স্টাফ আসেন তারা ওই সময় ভিন্ন ভিন্ন শহর থেকে, আশেপাশের শহর থেকে ইউথরা থাকতেন আর কি, এবং দেশের থেকে অনেকে আসতেন লেখাপড়ার জন্য। তাদের একটা উল্লেখযোগ্য অংশ ছিল। প্রায় প্রতিটি রেস্টুরেন্টে একজন দুইজন এরকম মিলে যেত আর কি। বিশেষ করে আমি দূরে ছিলাম, লন্ডনের বাইরে, তো আমাদের তুলনামূলকভাবে একটু অবস্থানটা অন্যরকম ছিল। আমার ব্যাপারে মজার ব্যাপার এখনও আমার পরিষ্কার মনে আছে, এবং যাদের কথা আমি নাম বলবো না, এই রেফারেন্সটা আমি দিচ্ছি, তারা হয়তো শুনে বুঝতে পারবেন যে আমি কার কথা বলতেছি। আমি এত বেশি মিশতাম যে এই যে যারা আমার বয়স অথবা স্টাফের সাথে, স্টাফদের সাথে, আমাকে আমার পার্টনাররা বলছিলেন অ্যাডভাইস হিসেবে, তারা বলছিলেন তুমি তো অন্য লেভেলে, তোমার একটা জায়গা আছে, সেই জায়গা থেকে তুমি আমাদের সাথে সোশ্যালাইজেশন করবে, তোমার সেই জায়গাটা। হ্যাঁ, এটা আমি বলতেও চাচ্ছি না আর কি। সো তুমি একটু ভিন্নভাবে, অর্থাৎ আমাকে অ্যাডভাইস তারা বলতে চাচ্ছেন যে আই শুড নট বি টেকিং দ্যাট অ্যাপ্রোচ আর কি। তো আমি বলছি যে আমার সবসময় আমি স্বভাবগতভাবে যেটা আমার রাইট সেটাই রাইট আর কি। আমি ওই সোশ্যাল কারেক্টনেস এবং পলিটিক্যাল কারেক্টনেস, ওই সমস্ত বিষয়ের প্রতি ওই বয়সে তো আর ওইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না। তারপরে তো আমার তো চললো, এবং আজকে পর্যন্ত সাইদ ভাই আমার এমন কোনো স্টাফ নাই, কমপক্ষে কয়েকশো হবে সবাই মেলাইলে, যাদের সাথে আমি কাজ করছি। আমার স্টাফ, এই শব্দটা আমি উইথড্র করতেছি, আমার স্টাফ বলতে না, আমি বলবো যাদের সাথে আমি কাজ করার সুযোগ পাইছি। হয়তো আমি বলছিলাম তারা আমার সাথে কাজ করছেন, কিন্তু আমরা একসাথে কাজ করছি। একজনের সাথেও আমার কোনো কষ্টের জায়গা থেকে কোনো স্মৃতি নাই যে তাদেরকে আমি কষ্ট দিছি অথবা তারা আমাকে কষ্ট দিছেন, এই ধরনের স্মৃতি নাই। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু একটা তো হবে কাজের জায়গা থেকে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা মানবিক অবস্থান থেকে আমরা কিন্তু সবসময় খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলেছি। এবং আমি যে তারা যে কত ভালোবাসে, আজকে পর্যন্ত, আজকে 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, তাদের সাথে যোগাযোগ নাই, কিন্তু হঠাৎ পাইলে, আমাকে যদি দেখা নাও হয়, অন্যকে আপনার সাথে দেখা হয়, আপনি যদি আমার নাম বলবেন, তারা না, আমি শুধু আপনাকে বলতে চাই না, আপনি যেহেতু একজন ইন্সপায়ারেশনাল স্পিকার, আপনি আর এই প্রসঙ্গে আমরা আসবো, আপনি মোটিভেটার, আপনি আমাদের এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার দেখা অভিজ্ঞতা থেকে কোনো সাজেশন আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা? আপনি কি মনে করেন যে এই স্টাফদের ভালোবেসে আন্তরিকতা দিয়ে ভালো সার্ভিস আদায় করা যাবে, নাকি এই তুইতুকার বা এই ধরনের দুর্ব্যবহার করার দরকার আছে? অর্থাৎ এই আধুনিক যুগে আমাদের এই বিশাল ইন্ডাস্ট্রিতে অনেকেই তো ভালো করছে, ভালো ব্যবহার করছে, সাকসেসফুল হচ্ছে, কিন্তু যারা করছে না, এদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আপনার অভিজ্ঞতা কী বলে? প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা কেটারিং ইন্ডাস্ট্রিতে অনেকদেরকে এত ভালো সার্ভিস দেওয়া হয়েছে যারা সেখান থেকে বেড়ে উঠেছেন। আপনি নিজের কথাই নিয়ে এসেছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি সেভাবে দেখেছি, আমার সাথেও ছিলেন। আমি ব্যক্তিগতভাবে কথাটা আর বাড়াচ্ছি না, আমি আসতেছি আপনার প্রশ্নের উত্তরে। কিন্তু বাংলাদেশের প্রথিতযশা আইনবিদ, ব্যারিস্টার, উনি এখান থেকে করে গেছেন, আমরা একসাথে কাজ করছি।
কিন্তু উনি ওই সময় আমাকে বলছিলেন, আমার বয়স তখন প্রায় 26, আমার বিয়ে 25-এ, দ্যাট মিনস 24, বিয়ের আগে ছিল। তো আমাকে দাদু বলতেন, উনি বয়সে আমার চেয়ে অনেক বড় ছিলেন। বলছেন, দাদু আপনি তো ব্যারিস্টার হতে পারবেন। তো আমি একটু হাসছি, আমি বলছি যে আমি ব্যারিস্টার কেমনে হবো আর কি, ওই সময় তো ওই ভীষণ টিশন কিছুই ছিল না। কিন্তু আজকে ওনাকে মনে পড়ে, দেশে গেলে ওনার সাথে আমি গিয়ে দেখা করবো, দেখা করে বলবো যে ওই যে বলছিলেন আপনি 30 বছর আগে আমি আপনার সামনে দাঁড়িয়ে খুবই আদর করেন, সেই লেভেলে একটা সম্পর্ক ছিল। এবং আমার না শুধু, আমি অন্যান্য জায়গাতে অন্যান্য রেস্টুরেন্টে দেখছি সেই লেভেলে সার্ভিস দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। আর মূলত তো সিলেটেরাই আমরা, এবং যারা আসতেন তারা বেশিরভাগ সিলেটের বাইরে থেকে ভাই বোনেরা আসতেন, তাদেরকে সেই সেবাটা দেওয়া হয়েছে। অন্যদিকে আপনার যে কথাটাতে আপনি ফোকাস করতে চাচ্ছেন, যে ইন জেনারেল আমাদের স্টাফদের সাথে যে লেভেলে একটা উৎসাহব্যঞ্জক এবং মোটিভেশনাল একটা এনভায়রনমেন্ট অথবা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যেটাকে বলে, যেখানে বেড়ে ওঠা এবং যেখানে প্রোডাক্টিভনেস, উৎপাদনশীলতা বেশি বেড়ে উঠতে পারে, সেই ধরনের পরিবেশের অভাব নিঃসন্দেহে রয়েছে। ওই সময় ছিল, এখন তো বর্তমানে আমি জানি না, আমার কাছে মনে হয় যেগুলো শুনি এখনও সেটার ব্যাপারে খুব বেশি ইমপ্রুভমেন্ট হয় নাই। এবং নিঃসন্দেহে ওই জায়গাতে যদি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে আমাদের সার্ভিসের জায়গায় অনেক ভালো একটা অবস্থানে আমরা উঠতে পারবো। এবং এই যে আমাদের কোলাবোরেশন বিটুইন দ্য স্টাফ অ্যান্ড দ্য এই যে মালিক পক্ষ, এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি ধরেন আপনার কাছ থেকে কেন শুনতে চাচ্ছি যে আমরা জানি আমাদের প্রোগ্রামটার মূল উদ্দেশ্য যেখানে যে মানুষ কোনো না কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ারেশন পাবে, সমাজের বিভিন্ন এই জীবনের গল্প থেকে আমাদের সমাজ, আমাদের কমিউনিটি, এই বিষয়গুলো আমরা নিয়ে আসি। ধরেন এখন তো যুগ বদলাচ্ছে, সকল পেশাতেই কিন্তু উচ্চশিক্ষা, অর্থনীতি, বড় বড় যারা স্কলার আছেন তাদের যে অভিজ্ঞতার যে জিনিসগুলো এখন আনা হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে ইত্যাদি আছে। আমাদের এই ইন্ডাস্ট্রিটা বিশাল বড়, এইখানে আমাদের যারা স্টাফ আছে হাজার হাজার, এটা তো বিরাট সংখ্যা। তা এদের কে আরও কতটুকুন মানে সিনসিয়ারলি আপন করে নেয়া, এবং তারা এই স্টাফ যারা আছে তারা এইখানটায় সে যদি ওন করে, এই প্রতিষ্ঠান থেকে নিজের মনে করে, তাহলে তার কাছ থেকে যে আরও বেশি সার্ভিস আসতে পারে, আরও যত্ন আসতে পারে, গোটা ইন্ডাস্ট্রিটা আরও বিকশিত হতে পারে। এই জন্য এটা ছিল আমার প্রশ্ন। তো আর কোনো পরামর্শ আপনার এই ক্ষেত্রে আছে কিনা? জি, এক্ষেত্রে পরামর্শ অবভিয়াসলি এগুলো নিয়ে নিশ্চয় কেউ না কেউ চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু এই পর্যায়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র এই ব্যবহারের দিক থেকে এনভায়রনমেন্টের কথা আমরা যদি এর বাইরে একটু যাই, তাহলে রিমিউনারেশন আমরা যেগুলো আমাদের স্যালারি প্যাকেজ, এই সমস্ত সব কিছু অথবা আওয়ার্স সব কিছু মেলায় এগুলোকে কমপ্লিটলি একটা রিভিশন দেওয়া যেতে পারে। এবং রিভাইজ করে একটা জায়গায় যারা এই ব্যাপারে দায়িত্বশীল আছেন তারা সেগুলোকে বিবেচনা করে নিয়ে আসতে পারেন, যেখানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা ফিল করে যে সেন্স অফ একটা পার্টনারশিপ, সেন্স অফ ওনারশিপ এবং সেন্স অফ জব স্যাটিসফ্যাকশন, যেগুলো এগুলো চলে আসে আর কি। এগুলোকে ইমপ্রুভ করা যেতে তো পারেই, কিন্তু যেতে পারার প্রশ্ন না, এগুলোকে ইমপ্রুভ করতে হবে। সব জায়গা যখন এগিয়ে যাচ্ছে, আমরা এই ইন্ডাস্ট্রি কেন পিছনে পড়ে থাকবো? এবং এটা আমাদের জন্য খুব বেশি সুনাম তো বয়ে আসছে না। সো এই ব্যাপারে নিশ্চয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন অথবা আমরা যারা চিন্তা করি আপনার মতো, আজকে আপনি এটা নিয়ে আসছেন, আমরা তো পকারান্তরে তার সাথে জড়িত, আমরা বেনিফিটেড নানাভাবে, কারণ তারাই আমাদের সমাজকে বিকশিত করছেন, অর্থনীতি মেরুদণ্ড দাঁড় করে দিচ্ছেন, স্বদেশে তারাই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছেন। কাজেই তাদের অগ্রগতি আমরা প্রত্যাশা করি। আপনাকে আমি আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই এবং জানতে চাই যে এই দিকটা আপনার কীভাবে বিকাশ। আপনি মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, আপনি আমাকে বলছিলেন, যতদূর মনে আছে আমি জানি না, আপনার কাছে শুনবো। কিন্তু আপনি খুব সুন্দর ওয়াজ করেন। এই যে আপনি আপনি একটা মসজিদের সাথে জড়িত, সম্ভবত মসজিদের সেক্রেটারি আপনি, এবং আপনি বিভিন্ন জায়গায় সুন্দর কোরআন তাফসির করেন, কোরআনের বর্ণনা দেন, মানে ইসলামী বিষয়ে বিশ্লেষণ করেন, আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব দেন। এই বিদ্যাটা আপনি কিভাবে অর্জন করলেন এবং এইটা করার পিছনে কোন ধরনের চেতনা কাজ করেছে বা প্রেরণা করেছে? এটা আসলে আমার এমন এক জায়গায় আমাকে নিয়ে এসেছেন আপনি। এটার উত্তর তো আসলে আমাকে নিজেকেই খুঁজে নিতে হয়, বারবার খুঁজতে হচ্ছে। আমি যেটা পাইছি উত্তরটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আমার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই ইসলামিক মাদ্রাসার যে
লাইন যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে অনেকে আছে হালকা লেখাপড়া করছে। আমি মাদ্রাসার ছাত্র হিসাবে দোরগোড়ায় যাই নাই কখনো, কিন্তু আল্লাহ পাক আমাকে সেই ব্লেসিংস দান করছে যে আমার আলোচনার পরে ইভেন আমি মর্যাদা হিসাবে এটাকে নিতে চাচ্ছি না, ব্লেসিংসে রাখতে চাই, কারণ এটাকে আমি ক্রেডিট নিতে চাচ্ছি না। সো আমার আলোচনা শেষ হয়েছে, এবং এটা তো আপনি আলোচক হিসাবে এইখানে দেখে অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে কে কী বলতেছেন, এবং আমি বুঝতে পারতেছি যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে আমার ব্যাপারে, তখন ওইখানে স্যাটিসফ্যাক্টরি আনসার মেলে নাই, তখন আমার কাছে এসে জিজ্ঞেস করতেছেন যে আপনি কোন মাদ্রাসা থেকে ফারিগ হয়েছেন, এই সমস্ত বিষয়। তো আমি বলছি অকপটে যে ভাই আমি তো মাদ্রাসাতে যাই নাই। এই কী বলেন আপনি মাদ্রাসাতে যান নাই? তাহলে সেগুলো সব আমার ভিতরে একটা তড়প আছে, একটা বার্নিং ডিজায়ার আছে। সেই ডিজায়ারের জায়গা থেকে আমি ছসে বেড়াই, এবং যেগুলো পাই সেগুলো আপনার সাথে শেয়ার করি। ওইখানে আল্লাহ হয়তো বারাকাত। তবু আমার প্রশ্ন, এই জনগণ যেটা জানতে চায় আমি সেটা জানতে চাই, যে ধরেন সাধনা করলে হয়, পৃথিবীতে অনেক ইতিহাস এরকম আছে, এই সাধনার পিছনে বড় কোনো স্পিকার, বড় কোনো ওয়াইজ কিংবা বড় কোনো স্কলারকে দেখে আপনার মাঝে চেতনা জাগ্রত হয়েছিল, নাকি আপনি চর্চা করতে করতে এই জায়গায় আসছেন? অর্থাৎ আপনার উপলব্ধির জায়গাটা, এটা আমি বলবো যে আপনার কথা শুনলে আরেকজন এরকম চিন্তা করতে পারে। আমার মূল দৃষ্টিভঙ্গিটা হলো যে একজন সফল মানুষের, একজন অগ্রসর মানুষের কথা থেকে আরেকজন অনুপ্রাণিত হোক, এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য সেটা। এই কারণে আমি আপনাকে আরও খুলে জিজ্ঞেস করতে চাই যে কোনো বড় স্পিকার, বড় বক্তা, বড় ওয়াইজ, মুফতি এরকম কারো অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই লাইনে আসছেন, না কী রকম, মানে কি জিনিস আপনাকে এই জায়গাতে নিয়ে আসছে? জি, আপনাকে আমি দ্বিধাহীনভাবে একদম আমার সঠিক অবস্থান আমি তুলে বলবো। মূলত ইসলামিক যে চেতনা, সেটা আমার পরিবার, আমার মা বাবার কাছ থেকে, এবং আমি নেচার অ্যান্ড নার্চার থিওরিতে বিলিভ করি, নেচার ভার্সেস নার্চার না। আচ্ছা, যেমন আমাদের ফালহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে আমি ফুজুর এবং তাকওয়া দুটোই তোমাদের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছি। অর্থাৎ বাই বোর্ন ইন আওয়ার ডিএনএ আমাদের মধ্যে কিছু প্রবণতা আছে। সেই প্রবণতা কেউ হয়তো জন্মগতভাবে একটু সখী দানশীল, কেউ জন্মগতভাবে একটু কম দানশীল, কেউ জন্মগতভাবে একটু বেশি রাগী প্রকৃতির। তারপরে থ্রু নার্চারিং এই ওনাকে প্রচেষ্টার মাধ্যমে আরও ফার্দার অর্জন করতে হয়। সো একটা টেন্ডেন্সি ডেফিনেটলি আমার নেচারের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, সেটা আমাকে মানতেই হবে, অথবা সেটার জন্য আমি গিফটেড, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমার মা বাবার কাছ থেকে যে এসেন্স অফ দিন, সেটা শিক্ষা পাইছি, সততা, ন্যায়নিষ্ঠতা, এবং এই যে পরের জন্য উৎসর্গ করার যে একটা স্পিরিট, এগুলো আমাদের যুগ, বিশেষ করে আমাদের যুগ, এই জন্য বলতেছি এখন পৃথিবী বদলে গেছে। আমার সময়, আপনার সময়, আমরা যখন ছোটো ছিলাম তখন এইগুলো কিন্তু প্রণিধানযোগ্য বিষয় হিসাবে থাকতো, এবং ওইখান থেকেই আমরা স্পিরিটটা নিতাম। তো সেটা, তারপরে বিষয়টা হচ্ছে যে দেখেন আমার মা কোন যুগের মহিলা, ওই সময়, এখন ওনার বয়স নিয়ে 85-90 হবে, বেগম পত্রিকা, এবং আমরা কিন্তু মফস্বলের বাসিন্দা, হ্যাঁ, বেড়ে ওঠা। বেগম পত্রিকা এবং মাসিক মদিনা, এই দুটো পত্রিকা, বেগম তো মাসিক ছিল, মাসিক মদিনা, বেগম সাপ্তাহিক ছিল। আচ্ছা, যতটুকু আমার মনে পড়ে, পোস্টে আসতো আমাদের বাড়িতে। তো আমাদের এলাকার একজন, উনি এই গত বোধহয় 2টা বা 3টা সেশন উপজেলা চেয়ারম্যান ছিলেন। তো উনি আমাদের এলাকার, তো উনি আমার সিনিয়র। তো উনি আমাকে গত বছর পিছনে বাড়িতে গেছি, তখন উনি বলতেছে যে আমি ওই সময় খুঁজে বের করছি যে কে কোন মহিলা বেগম পত্রিকা পড়ে এবং মাসিক মদিনা পত্রিকা পড়েন আমাদের এলাকায়। তারপরে চাচি, অর্থাৎ আমার আম্মার কথা জানতে পারছেন। তারপরে উনি বলতেছিল নো ওয়ান্ডার ইউ বিকাম এ ব্যারিস্টার সামথিং, এরকম আর কি অ্যাপ্রিসিয়েশন করতেছিল। সো এটা একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে দিলাম। কিন্তু মাসিক মদিনার থেকে যে কলামগুলো মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক ওনাকে দারাজাত বুলন্দ করুক, সো ওনার হিউজ কন্ট্রিবিউশন আছে থ্রু দিস ম্যাগাজিন অ্যান্ড ওনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গে। এটা আমাকে একটা মননশীলতা একটা পর্যায়ে নিয়ে আসছে। তারপরে আমি বয়স 18, আমি পেরিয়ে গেলাম বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, ভাষাগত যে সীমাবদ্ধতা বাংলার মধ্যে সেটা ছিল, এটা আমার একটু দরজাটা খুলতে লাগলো। আমি উর্দুতে একটু রপ্ত হয়ে গেলাম, ইংরেজিতে আমার একটা অবস্থান হয়ে গেল। এখন আই হ্যাভ অ্যাক্সেস টু অ্যানাদার 2 ওয়ার্ল্ড, আরও 2টা সমুদ্রের মধ্যে আমার ওইখানে নোনা পানিতে একটু সাঁতরানোর সুযোগ চলে আসলো। সো তারপরে বাংলাদেশের যে
যে জায়গা থেকে যে ব্যাখ্যাগুলো, এর অনেকগুলো আমার মনোভূত হচ্ছিল না। এবং আমি একটা আমার ধর্মীয় যে বিশ্বাসের জায়গা থেকে যে একটা যাত্রা, সেই যাত্রায় আমি বারবার হোঁচট খাচ্ছিলাম, যে আমার ওই যে ভাঙা রাস্তার মধ্যে আমি পড়ে গেছি, আমার গাড়িটা এরকম অবস্থা। তখন আমাকে মোটরওয়েতে যেতে হবে ওইখান থেকে বের হয়ে। তারপরে আমার পরিষ্কার মনে আছে, আমার পাকিস্তানে একটা বন্ধু ছিল ওই জায়গাতে, এই যে উর্দু শেখা ওই সমস্ত, তাদের সাথে আমার ওঠা বসা মূলত ছিল। তো তাকে বললাম যে আমার তো স্পিরিচুয়াল যে ফুলফিল যে নিড, যেটা এটা তো এই বাংলাদেশি ওয়াজ নসিহত এগুলো শোনার পরে, নট বাংলাদেশি, এটা আমি বাংলাদেশিকে বাংলা ভাষায় যে অ্যাভেলেবল আছে যেগুলো, সেগুলোর মাধ্যমে আমার হচ্ছে না, আমাকে সামথিং, গিভ মি সামথিং আই নিড। তারপরে সে বলতেছিল, বিকজ তার সাথে সবসময় আমার আলাপ হতো, সে বলতেছিল মুশতাক মেবি দেখ রা হুঁ ইয়ার, এরকম বলতেছে যে আমার কাছে এটা ধরা পড়তেছে। তারপরে সে আমাকে ডক্টর তাহেরুল কাদরির, ইজ এ গ্রেট স্কলার ফ্রম দ্য সুফি অ্যাসপেক্ট অফ আমার কাছে ওই সুফি সালাফি ওই সমস্ত কোনো ব্যবধান নেই। আমার কাছে হচ্ছে সবাই যার যার অঙ্গন থেকে, যার যার আন্ডারস্ট্যান্ডিং থেকে, অ্যাজ লং এজ পিপল আর সিনসিয়ার, তারা একটা নিয়ে আসতেছেন। আই ডোন্ট হ্যাভ টু বাই দেয়ার আইডিয়াস। এটা এখন আমি সেই মাত্রায় পৌঁছার সক্ষমতা হয়েছে, সেই সাহসটুকু রাখতেছি। 20 বছর আগে এই কথা বলার সাহস আমার ভিতর থেকে আসতো না। সো এই জন্য ওইগুলো আমাকে কোনোভাবে এফেক্ট করতেছে না, কে সুফি আর কে সালাফি এই সমস্ত। সো ওনার কাছ থেকে সায়েন্টিফিক ওয়ে অফ এক্সপ্লেনেশনগুলো আসতেছিল, এবং ওটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে, এবং আমি ভীষণভাবে উপকৃত হই স্পিরিচুয়ালি। এবং আমি ছোটোবেলা থেকে ওই যে আমরা যখন বেড়ে উঠি তখন খুব বেশি এই যে এখন সাংগঠনিক বুকস, তারপরে অনেক বুকস আছে, এগুলো তো ছিল না। ওই সুফিয়ায়ে কেরাম আউলিয়া উলিয়াদের কিতাব ছিল, তাদের জীবনী ছিল, ওই জীবনীগুলো আমি পড়তাম, এবং আমার কচি মনে ওইগুলো একদম অ্যাবজর্ব করে ফেলতাম। যেমন তাদের ত্যাগ, তাদের কিভাবে ধৈর্য ধরা, ওই সমস্ত বিষয়গুলো। এবং ওই কচি মনে যেগুলো আমাকে প্রভাব ফেলছে, এটা একটা এভারলাস্টিং ইম্প্যাক্ট ফেলে দিছিল। এইটা এখন যখন আমি এই ডক্টর তাহেরুল কাদরির মাধ্যমে আবার কাইন্ড অফ ওই জগতের দিকে একটা ধাবিত হওয়া, সেখানে একটা জায়গায় আমি ভালো একটা অবস্থানে স্পিরিচুয়ালি ফিল করতেছি। তারপরে ইটস এ নেভার এন্ডিং স্টোরি। আপনার স্পিরিচুয়াল ফুলফিলমেন্টের জায়গা কখনো শেষ হবে না, বিকজ ইটস অসীমের পানে যাত্রা। সো তারপরে দেখলাম ওই জায়গা থেকেও আমার হচ্ছে না। দেন আই হ্যাভ হ্যাড অ্যাক্সেস, বিশ্বাস করেন সাইদ ভাই, যখন আহমদ দিদাত সাহেবের এবং ডক্টর জাকির নায়েক, তো পরে আহমদ দিদাতের স্টুডেন্ট, নাম পর্যন্ত কেউ ইসলাম এরিয়াতে আমাদের সহপাঠী জানতেন না। তখন আমার বাসায় ডক্টর জাকির নায়েক এবং আহমদ দিদাদের 70-80টা ভিডিও ক্যাসেট, একটা 10 পাউন্ড হইতো ওই সময়, রিজেন্ট পার্ক থেকে আমি কিনতাম। এবং ওই যে ফোরকান এই সমস্ত দোকান আছে, ওইখানে ওইগুলো পাওয়া যেত না, তারা নামও জানতেন না। সো অবভিয়াসলি তাদের থটগুলো আজকে থেকে 30 বছর আগে, এখন যে থটগুলো বারবার যাচ্ছে চতুর্দিকে সোশ্যাল, ওইটা 30 বছর আগে আমার পাত্রতে এসে পড়ার সুযোগ হয়েছে। সো মাই কন্টেইনার বিকেম ইস এ ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেইনার। আমার চিন্তা চেতনার ধারক যে আমার আধার, সেটা অন্যরকম হয়ে গেছিল। তারপরে সেখান থেকে লিস্টেড যদি স্কলার বলি আপনাকে, ডক্টর হামজা ইউসুফ, জায়েদ শাকির, ডক্টর আব্দুল হাকিম মোরাদ, নোমান আলী, মুফতি ম্যাং, ডক্টর ইয়াসির কাদি, ডক্টর ইসরার আহমেদ, আহমদ দিদা, ওনারাই হয়ে গেলেন আমার ডানে বামের সব কিছু, আমার স্পিরিচুয়াল মেন্টরস। এবং সবাই আমার স্পিরিচুয়াল মেন্টর, আমার কাউকে স্পেসিফিকলি নিতে হচ্ছে না, দরকার পড়ে নাই। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে এদের মধ্যে থেকে কাকে আপনি বেশি মনে করেন এই পর্যায়ে, জিজ্ঞেস করতাম বলতেন, তাহলে এই পর্যায়ে আমি মনে করি সবাই আমাকে স্পিরিচুয়ালি ফুলফিল করার ক্ষেত্রে যার যার জায়গা থেকে আমাকে বড় করছেন। সবার কাছে, যদিও তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু কৃতজ্ঞ আমি, এবং আল্লাহর কাছে তাদের জন্য আমি জাযায়ে চাই। কিন্তু আমি মনে করি ডক্টর আব্দুল হাকিম মুরাদ হচ্ছেন জ্ঞানের একটা মহাসাগর। তারপরে ডক্টর ইসরার আহমদ এক অসাধারণ ব্যক্তিত্ব, এক অসাধারণ ব্যক্তিত্ব। ডক্টর আমাদের ডক্টর না, মানে আহমদ দিদাত সাহেব তো অন্য জায়গা থেকে, অন্য এক জায়গা থেকে, কিন্তু ওনার খেদমতটা অসাধারণ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের নতুন প্রজন্ম, বিশেষত যারা পড়তে আসেন বাংলাদেশ থেকে এই দেশে, এদের একটা অংশ জড়ে যায় সারভাইভের জন্য। তারা হয়তো পড়ালেখা ছেড়ে দেয়, এখানে কাজ কাম শুরু করে এবং বিয়ে শাদী করে, বা যেভাবে হোক এখানে থাকার চেষ্টা করে সমৃদ্ধ জীবনের জন্য।
এদের ক্ষেত্রে যেহেতু আপনি এখানে এসেছিলেন, আপনি কাজ করেছেন, তারপর ছাত্র হয়েছেন, তারপরে আজকে এই সাফল্য, এই জায়গায় এসেছেন, এদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি অবশ্যই, পরামর্শটা ইউনিভার্সাল যেটা, কিন্তু ওই ইউনিভার্সাল অ্যাডভাইসটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স হচ্ছে অধ্যবসায়ী সফলতার চাবিকাঠি, আমরা ছোটোবেলা পড়ছি। পারসিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস অ্যান্ড হাই অ্যাম্বিশন থাকতে হবে। আমি খুবই ব্যথিত হই যখন অ্যাম্বিশনের অভাব দেখি। এমনকি আমাদের এদেশে বেড়ে ওঠা আমাদের যে বাচ্চাদের অনেকেরই অ্যাম্বিশনের অভাব আছে, এবং এটা আমাকে রিয়েলি ব্যথিত করে। এবং আমি যখনই আমার আলোচনায় বিভিন্ন জায়গায়, যেমন সাদাদের সাথে অথবা অন্য এক লেভেলে আলোচনার সুযোগ হয়, তখনই আমি তাদেরকে আমার স্টোরি বলতে যাই মনের অজান্তেই, সাবকনসিয়াসলি। যেমন ফর এক্সাম্পল আমি শেয়ার করি যে আমি কীভাবে, আমাদের অবস্থান ছিল মশা কামড়াচ্ছে, মশার কয়েল জ্বালাচ্ছি, ইলেকট্রিসিটি নাই, এই সমস্ত চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টের মধ্যে রাতকে রাত লেখাপড়া, তারপরে বৃষ্টির মধ্যে আমাদের স্কুলের যাত্রা। আমরা তো, আমি জানি না আপনি কীভাবে, আমি তো খালি পায়ে স্কুলে গেছি। আমি আমাদের মফস্বলের, আমাদের জালালপুরে স্কুলে, এবং স্যান্ডেলটা হয়তো না। আমার বাবা ইংল্যান্ডে, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, ওই সময় কালচারটা স্বাভাবিক। এবং আমি যদি এই অভাবের কারণে হয়, এটা আমার কোনো অসুবিধা নাই এটা বলতে আর কি। মূল ফ্যাক্টটা আমি বলতে চাচ্ছি যে খালি পায়ে, এই যে এখন যখন আমি আমার মেয়েকে, বিশেষ করে আমার মেয়ের সাথে খুবই এই সমস্ত আলাপ হয় আর কি, অ্যান্ড শি ওয়ান্টস টু টেক ইট, এটা সে হিস্ট্রি হিসাবে নেয় আর কি, এবং আমি বুঝতে পারি সে এগুলো নিচ্ছে, যে সে ধারণ করতেছে। এই জন্য আমি প্যাশনেটলি শেয়ার করি, এবং সে অবাক হয় যে এটা কেমনে, যে তো আমি তাদেরকে বলি তোমরা এত কিছু লাক্সারির মধ্যে পরিবেষ্টিত অবস্থায়, তারপরে একটু পরেই হতাশ হয়ে যাও, একটু পরে এই সমস্ত, লুক এট দ্য স্টামিনা উই হ্যাড অ্যাজ এ কমিউনিটি। তারপরে আমাদের, সো এগুলো আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে। আমি মনে করি এই যে কঠিন সংগ্রামমুখর জীবনগুলো, সফল জীবনগুলো, এই জীবনগুলোকে বেশি বেশি সামনে নিয়ে আসা প্রয়োজন, তাদের স্টোরিগুলো বেশি বেশি শোনানো প্রয়োজন। কারণ আপনি দেখবেন সাইদ ভাই, হিমালয়ের সামনে যদি আপনি দাঁড়ান, হিমালয় পর্বতের সামনে দাঁড়িয়ে আপনার ইন্সপিরেশন লাগবে না। হিমালয় পর্বত ইটসেলফ ইজ অ্যান ইন্সপিরেশন। সো ওইটার সামনে দাঁড়ানো মাত্রই আপনার এই ব্যক্তিত্বের মধ্যে, আপনার অস্তিত্বের মধ্যে একটা ইন্সপিরেশন দৌড় দেবে। ঠিক তদ্রূপ আপনি যখন সাকসেসফুল পিপল, ইন্সপায়ারিং পিপলের কাছে আপনার বাচ্চা অথবা আপনার কমিউনিটিকে নিয়ে যাবেন, দেন দ্য ইন্সপিরেশন ইজ ইট রেডিয়েটস। এইটা হচ্ছে এই অদৃশ্যমান একটা, তার একটা মেসেজ আছে, তার একটা বলয় আছে, সেই বলয়টা সে ক্রিয়েট করে নেবে, এবং সেই বলয় থেকে বাকিরা উপকৃত হবে। আপনি নিশ্চয়ই জানেন, ডক্টর ইউনূস যখন নোবেল প্রাইজ পেলেন, তখন লন্ডন হয়ে দেশে গিয়েছিলেন। এখানে আমরা একটা বড় সম্বর্ধনা দিয়েছিলাম, হাই কমিশন ইনিশিয়েটিভ নিয়েছিল এবং সুবিধা করতে পারলো না। দেন কমিউনিটির কিছু বিশিষ্টজন, মিয়া মনিরুল আলম তখন ইউরো বাংলার চেয়ারম্যান ছিলেন, আর কিছু লোকজন আমার কাছে আসলেন মিডিয়া মহলে, এবং আমরা তাদের সাহস দিলাম এবং উদ্যোগ নিলাম, এবং ভেরি সাকসেসফুলি আমরা অনুষ্ঠানটা করলাম আলেকজান্ডার প্যালেসে। তো সেখানে ডক্টর ইউনূস খুব দারুণ সুন্দর বক্তব্য দিয়েছিলেন, এবং 45 মিনিটের বক্তব্য। এখানকার ধরুন প্রায় 1800 মানুষ ছিল, এমপি এমইপি ছিল, এবং এই দেশের মূলধারার টেলিভিশনগুলো নিউজ করেছিল। এবং তিনি এই ক্যাসেটটা আমাদের কাছ থেকে নিয়েছেন এবং সর্বোচ্চ চড়িয়েও দিয়েছেন। সেখানে তার একটা কথা ছিল যে আমার দেশে আমরা যখন বড় হয়েছি, তখন আমরা নোবেল পুরস্কার এটা কী জিনিস, এটা দেখতে কীরকম হবে, এটা ছুঁয়ে দেখা যাবে কিনা, এরকম চিন্তা ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় এক সময় আমরা নিজেরাই এই পুরস্কারে ভূষিত হয়েছি। কিন্তু আমার পাড়ার যে ছেলেটা আমাকে দেখে, সে মানে তিনি তার গ্রামের কথা বলছেন, সে বলতে পারে তার বন্ধুকে যে ওই বুড়ো যাচ্ছে, যে এই লোকটা নোবেল প্রাইজ পেয়েছে, তাহলে আমি কেন পাবো না? এই যে তার ভিতরে যে আত্মবিশ্বাস জেগেছে, এরকম কোনো আত্মবিশ্বাস আপনাদের বা আমাদের এখানে এমপি হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, মেয়র হয়েছেন, বড় বড় পেশাজীবী সরকারের উচ্চপদস্থ অনেকেই হয়েছেন, এদের দেখে আমাদের স্বদেশী এবং বিশেষ করে এখানকার বেড়ে ওঠা, এদের মাঝে কি এই ধরনের কোনো প্রেরণা জাগতে পারে? এবং এটা জাগাবার জন্য প্রচার মাধ্যমে আমাদের কি করার আছে? আপনার কি পরামর্শ? আমরা এই কথা দিয়ে শেষ করব, আপনার শেষ কথাটি আমি শুনতে চাই। জি, অবশ্যই জাগতে পারে।
এবং এটা জাগার জন্য বা জাগানোর জন্য আমাদের অনেক কিছু করারও আছে। সো একটা বিষয় হচ্ছে, আমি একবার আমার মেয়ের স্কুলে একবার গেছিলাম। সো ওইখানে একজন ইন্সপিরেশনাল স্পিকার আসছিল। আচ্ছা। ওই স্পিকার বলতেছিল, বাচ্চাদেরকে বোঝাতেছিল যে কীভাবে সামনের দিকে এগোসো। তো বলতেছিল, তুমি ধরো হিমালয় পাহাড় চড়বে, কিন্তু এখন চড়তেছো, শুরু হয়ে গেছে। এখন যদি তুমি নিচ থেকে শুধু উপরের দিকে তাকাও, কতটুকু লম্বা জার্নি, আর চড়তে পারবে না। তোমার উপরের দিকে তাকাবে না, শুধু ওয়ান স্টেপ এট এ টাইম। তোমার মাথায় থাকবে যে আমি নেক্সট স্টেপটা নেবো, দ্যাটস অল। এরপরে নেক্সট স্টেপ, এরপরে নেক্সট স্টেপ। হঠাৎ করে দেখবে বিফোর লং পৌঁছে গেছে। ইউ আর এট দ্য টপ অফ দ্য হিমালয়া। সো সেভাবে জীবনে যদি আমাদের জীবনের যে একটা হিমালয় আছে, Okay. সেই জীবনের হিমালয়গুলো যদি পুরো ছবিটা যদি একটা বাচ্চা দেখতে থাকে, এই এত কিছু করবো কেমনে এমনি, তাহলে আর হবে না। হয়তো বা আটকে So, যাবে। এবং তার জন্য এটা ফ্রাস্ট্রেটিং হয়ে যাবে, এটা হিউম্যান নেচার। তো সেক্ষেত্রে কি, ওয়ান এট এ টাইম তাকে শুরু করতে হবে এবং তার সামনে রোল মডেলগুলো দেখতে হবে। আমি সাজেস্ট করি বেশি বেশি সাকসেসফুল পিপলের এবং যারা রিয়েলি মোটিভেশনাল, যারা দুর্দান্ত এবং ওই জায়গা থেকে, জীবন সংগ্রাম থেকে দুর্দান্ত অবস্থানে তারা নিজেদেরকে পৌঁছেছেন এবং পরিচয় দিয়েছেন, তাদের জীবনী বেশি বেশি পড়া, আমাদের কমিউনিটিতে বিশেষ করে সফল ব্যক্তিদেরকে বাইরে নিয়ে আসা এবং তাদের সাথে পরিচয় করানোর মাধ্যমে আমরা ইন্সপায়ার করতে পারি। এবং এক শ্রেণী শব্দটা ঠিক হবে না, এক জায়গা থেকে আমাদের বাচ্চারা কিন্তু খুবই ভালো করতেছে, কিন্তু অনেকেই আবার ইন্সপিরেশনের দিকে পিছনে পড়ে আছে। সেই ইন্সপিরেশন অবশ্যই প্রয়োজন। আমি ইন্সপিরেশনের জায়গায় একটা কথা মাথায় আসছে, লেট ব্লুমার বলতে একটা কথা আছে, আর আর্লি ব্লুমিং করা। যেমন নর্মালি কেউ আছে অনার্স, তারপরে স্টুডেন্ট লাইফ, তারপরে একটা চাকরি, তার একটা জায়গায় পৌঁছে গেছে। কেউ দেখবেন সে সেভাবে তার যাত্রাটা নাই, মাঝখানে ব্যাহত হয়েছে, কিন্তু তার জন্য হয়তো জীবনে অনেক বিশাল অর্জন আছে। ওই অর্জনটা তার অন্য জায়গা থেকে অন্য কোনো একটা সময়ে আসবে। সো এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন টাইম। আমরা মিস করে ফেলছি, আমার অ্যাডভাইস হবে এটা আমার সাথে, যেমন আমি মিস করে ফেলছিলাম। সো আমি যদি ভাবতাম ও আমার তো মিস হয়ে গেছে ট্রেন, তাহলে আর নাই, কিন্তু তো আর আমি ট্রেনে উঠতে পারতাম না। কিন্তু আমি এখন ট্রেনে উঠে, যারা মূলত, কারোর সাথে কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে বলতেছি না, যারা মূলত ট্রেনের যাত্রী এসেছিলেন, তারা এখানে এক জায়গায় এসে পৌঁছেছেন। আমার স্টেশন কিন্তু আল্লাহর রহমতে অনেক দূরে চলে গেছে, বিকজ আই নেভার গেভ আপ। এটা হচ্ছে একটা ব্যাপার। সো লেট ব্লুমার্স বলতে একটা কথা আছে, আমরা যদি আর্লি ব্লুমার নাও হই, লেট ব্লুমার হব। রজনীগন্ধা রাতে ফুটে, দিনে ফুটে না, কিন্তু তার অনন্য সক্রিয়তা, তার সুঘ্রাণ অনন্য। এবং ঠিক একইভাবে লেট ব্লুমিং ইজ অ্যান অ্যাচিভমেন্ট, ইটস এন ইউনিক টাইপ অফ অ্যাচিভমেন্ট লাইফে, যে সাধারণ জায়গা থেকে না, অসাধারণ অবস্থান থেকে অসাধারণভাবে বেড়ে ওঠা, অসাধারণভাবে অর্জনটা। আর আরেকটা হচ্ছে লাইফ সাইড বাই, আমি যেটা দেখি, এটা একটা মারাথনের মতো, এটা শর্ট 300 মিটারের দৌড় না, এটা হচ্ছে মারাথনের মতো। তো কেউ যদি পিছনে পড়ে গেছে, কেউ আমার সামনে চলে গেছে, এইভাবে জীবনটাকে দেখবো না, অমুক সামনে চলে গেল, আমার সাথের জন সামনে চলে গেল, আমি পিছনে চলে গেলাম। ইটস এ মারাথন। আমি প্রচুর সুযোগ আছে, আমি তাকে অতিক্রম করে যেতে পারবো। এবং আমার দৌড়টা কিন্তু তার সাথে না, আমার দৌড় হচ্ছে কত মিনিটের ভিতরে আমি মারাথনের দৌড় শেষ করতে পারবো, আমি আগে যেতে পারবো। কে আমার পিছনে থাকলো, কে আগে গেল, ওদের সাথে আমার কম্পিটিশন না। আমার কম্পিটিশন আমার নিজের সাথে, আমার কম্পিটিশন আমার জীবনের, আমার যে সময় আছে সেই সময়ের সাথে। সো আমি সাজেস্ট করি, অ্যাডভাইস করি আমার নিজেকে, যেখানেই সুযোগ পাই সেখানে, যে লাইফ ইজ এ মারাথন, এটা শর্ট কোনো স্প্রিন্ট না। এবং টেক ইট ইজি, পারসিভিয়ার, অধ্যবসায় এবং ভিশন, মিশন সব কিছু ঠিক রাখতে হবে, বাট ইউ মাস্ট ড্রিম। আল্লামা ইকবাল বলছেন, আমি ভালোবাসি সেই সব যুবকদের যারা ফাঁদ পাতে নক্ষত্র ধরতে, নক্ষত্র ধরা সম্ভব হয় না, মানে those ambitious youth, I love them. So in the spirit of Allama Iqbal, I also love the ambitious youth. Thank you very, very much.